আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই বন্ধু, আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পর আসলে আপনাদের সাথে নিজের কিছু কথা শেয়ার করতে আসলে এই লাইভে আসা। আসলে দীর্ঘদিন আমার শারীরিক এবং ব্যবসায়িক পারিপার্শ্বিক সবকিছু আপনারা জানেন। তো এই জন্য আসলে ইচ্ছা হলেও কিন্তু লাইভে আসা আসলে পসিবল হয় নাই। তা আজকে আসলে দুইটা বিষয় নিয়ে আমি এখানে আসলে আলোকপাত করার জন্য আপনাদের সামনে এসেছি। একটা হচ্ছে ইসলাম এবং আমাদের এই সারা বাংলাদেশে কিছু কালেমা খচিত এই পতাকা নিয়ে আমি কিছু কথা বলবো। আর একটা হচ্ছে আমাদের যে জুলাই মাস শুরু হয়ে গেছে, এই জুলাই মাস নিয়ে এই আমাদের সোশ্যাল মিডিয়াতে যেসব অনাকাঙ্ক্ষিত যেসব শব্দগুলো উচ্চারিত হচ্ছে, এগুলো নিয়ে আসলে কিছু কথা বলবো। তা আসলে আমি প্রথম যেটা নিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে আমাদের যে পুরো বাংলাদেশে এখন কিছু কালেমা খচিত সাদা পতাকা আপনারা নিজেরা অবলোকন করতে পারতেছেন। আসলে এই কালেমা খচিত পতাকাগুলো কারা ব্যবহার করে সেটা আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন, কারণ আপনারা এখন মোটামুটি যাদের হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে ওরা কিন্তু পুরো বিশ্বের খবর কিন্তু রাখে। এই কালেমা খচিত পতাকাগুলো ব্যবহার করে আমাদের দেশে একটা জঙ্গি সংগঠন হিজবুত তাহরির এবং আন্তর্জাতিকভাবে কে যেন এই নিষিদ্ধ এবং স্বীকৃত জঙ্গি গোষ্ঠী আইএসআইএস, এরাই কিন্তু এই কালেমা খচিত এই পতাকাগুলো কিন্তু ব্যবহার করে থাকেন। তা আসলে বাংলাদেশে বিশ্বকাপ যখন শুরু হয়ে গেছে, বাংলাদেশের একটা গোষ্ঠী যে তারা কিন্তু এই বলা শুরু করছে যে আমরা বিভিন্ন রাষ্ট্রের কে যেন পতাকা আমাদের বাসা বাড়ির সামনে উঠাবো না, আমরা আমাদের কলমা খচিত এই যে ইসলামিক যে আমরা আসলে কি যেন মন মানসিকতা যে ইসলামিক যে সেন্টিমেন্টাল, এটাকে প্রকাশ করার জন্য নাকি কি যেন আসলে কলমা খচিত রাষ্ট্র এই পতাকা নাকি এনারা উত্তোলন করতেছে। আমি তো এটা আসলে কারো বাড়ির ছাদ অথবা কারো আঙ্গিনে এত বেশি দেখতেছি না। পুরো বাংলাদেশে এই চলার ক্ষেত্রে আমি দেখতেছি বিভিন্ন ফ্লাইওভার এমনকি বিভিন্ন এই স্থাপনার, বিশেষ করে সরকারি স্থাপনাগুলোর মাঝে কিন্তু এই এই পতাকাগুলো আসলে উঠতেছে। তা আমি আসলে জানি না আমাদের এই রাষ্ট্রপক্ষ অথবা আমাদের রাষ্ট্র এটাকে আসলে কিভাবে দেখতেছে। ভাই, একটা এই পতাকার মাধ্যমে আপনি আমাদের এই ইসলামটাকে এইভাবে কেন মানে প্রকাশিত করতেছেন? আমাদের ইসলামটা কি আসলে পতাকা দিয়ে আসলে বিবেচিত হয়? কই, আমরা তো আসলে এর আগেও অনেকবার 4 বছর পর পর তো বিশ্বকাপ হয়, কোন বিশ্বকাপে তো এরকম পতাকা উত্তোলন আসলে আমরা দেখি নাই। ভাই, আমরা আসলে সিজনাল ইসলামকে ধারণ না করে আমরা আমাদের মনের থেকে আমরা ইসলামটাকে ভালোবাসি। ইসলামটাকে আমরা আমাদের জীবন মরণের, আমাদের এই ইহকাল পরকালের সম্পদ হিসেবে আমরা এটাকে আসলে বিবেচনা করলে আমার মনে হয় ভালো হয়। একটা এই কালেমা দিয়েই আমাদের ইসলামটা অনেক বৈশ্বিক ভাবে গিয়ে যেন প্রচার হয়ে যাবে অথবা আমরা মানসিক ভাবে ইসলামটাকে গ্রহণ করে নিব, এটা আসলে আমার আমার বিবেচনায় আর কি এটা ঠিক না। আমরা এই আশা করব আমরা যারা এটা আসলে করতেছি, আমরা আমাদের এই সিজনাল ধর্মবিশ্বাসী না হয়ে মনে প্রাণে যার যার ধর্মটাকে আমরা গুরুত্বের সহিত সারা জীবন পালন করব, এমনকি সারা জীবন আমরা ধর্মের প্রতি আন্তরিক হব। এটাই আমার এই সকলের প্রতি, এটাই আমার আসলে এই অনুরোধ বলতে পারেন। তা এবার আসলে আসি আমরা এই জুলাই আন্দোলন এবং এই এই জুলাই আন্দোলন নিয়ে কিছু কথা আসলে আমি বলি। আমরা আসলে জুলাই আন্দোলন নিয়ে বলতে গেলে একটু পিছনে যেতে হয়। আচ্ছা, জুলাই আন্দোলনকে আসলে কারা কলুষিত করেছে? এটা যারা জুলাইকে ধারণ করে তারাই করেছে, কারণ যারা জুলাইকে ধারণ করে না তারা তো এটাকে কলুষিত করার প্রশ্নই আসে না। আমি একটু পিছন থেকে আসি। 1947 সালে যে দেশভাগ হলো, ব্রিটিশ ভারতে যে ধর্মভিত্তিক যে বিভাজন, যার মাধ্যমে 14 এবং 15 আগস্ট ভারত এবং পাকিস্তান নামে দুইটি রাষ্ট্র স্বাধীনভাবে গঠিত হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের আইন অনুযায়ী মুসলিম সংখ্যাগরিষ্ঠ যেসব অঞ্চল ছিল সেটাকে পাকিস্তান হিসেবে তারা এই স্বাধীন হিসেবে তারা আখ্যায়িত করেছে, এবং হিন্দু অধ্যুষিত যেসব অঞ্চল ছিল সেটাকে তারা এই ভারত হিসেবে এই মানে
যে সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ছিল সেটাকে তারা ভারতীয় রাষ্ট্র হিসেবে গঠিত করেছিল। এই দুই রাষ্ট্র গঠনে যেসব তরুণীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন, এই দেশ, এই দুই রাষ্ট্রে কি আসলে ওই সময়কার তরুণরা কি আসলে দেশ গঠনে কি অগ্রণী ভূমিকা অথবা দেশ পরিচালনা কি তারা কি কে যেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল? আমার মনে হয় না, কারণ তাদের মাঝে এই লোভ লালসা কখনোই ছিল না। এবার আসি আমি 52 ভাষা আন্দোলনের কথা। আমরা 52 ভাষা আন্দোলনের সবাই জানি 52 ভাষা আন্দোলন কেন হয়েছিল সেটা আমরাও জানি। আচ্ছা, আপনারা কেউ কি বলতে পারবেন পাকিস্তানের উর্দু ভাষাকে পরাজিত করে আমাদের যে বাংলা ভাষা এই বাংলাতে প্রতিষ্ঠিত হয়েছে, সেই রাষ্ট্রভাষাকে কায়েম করতে যেয়ে, সেই রাষ্ট্রভাষাকে জয়ী করতে যেয়ে যেসব ছাত্র তরুণ সংগ্রাম করেছিল অথবা যারা জীবন দিয়েছিল, তাদের আত্মীয় স্বজন অথবা সেই ভাষা সৈনিক যারা, তারা কি এই রাষ্ট্র গঠনে অথবা তারা কি এই রাষ্ট্র বিনির্মাণে অথবা তারা রাষ্ট্র পরিচালনাকারী আসলে কি দায়িত্ব পালন করেছিল? আমার মনে হয় না। এবার আসেন 69-এর গণ অভ্যুত্থান। আচ্ছা, 69-এর গণ অভ্যুত্থান আমি সেটা না বলি, কারণ সেখানে বঙ্গবন্ধুর যে এই যে অরাচিত কি যেন যে ভাষণ অথবা অরাচিত যে কে যেন ভূমিকা, সেটা নিয়ে বলতে গেলে আসলে অনেক কিছুই। তো আসলে এই 69 বাদ দিয়ে আমরা আমাদের যে 71-এর যে মহান স্বাধীনতা, যে মহান স্বাধীনতা আমাদের দেশে হয়ে গেছিল, যে পাকিস্তানকে আমরা পরাজিত করে এই দেশ আমরা কি যেন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা গঠন করেছিলাম। সেই 71-এর স্বাধীনতা যুদ্ধ শেষে কয়েকজন তরুণ মুক্তিযোদ্ধা এই দেশের পরিচালক হিসেবে অধিষ্ঠিত হয়েছেন। আমার মনে হয় আপনারা তার উদাহরণ দিতে পারবেন না। আচ্ছা, 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা আমরা সবাই জানি, সে আন্দোলনের কথাও কি আমরা ভুলে গেছি? ছাত্র জনতা এবং এই রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল হলো 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। আচ্ছা, আপনারা বলুন তো, 90-এর আন্দোলনের কতজন তরুণ ছাত্র আন্দোলনকারী রাষ্ট্রীয় প্রশাসনে বসেছেন? আমার মনে হয় আপনারা সেটার উদাহরণ দিতে পারবেন না। এবার আসুন যে 24-এর গণ আন্দোলনের কথায় বেশি কিছু কি বলার আসলে দরকার আছে? রাতারাতি দেশে সমন্বয়কদের কিন্তু বাম্পার ফসল হয়েছিল তখন। এলাকার সমন্বয়ক মানে থানার ওসি সাহেব থেকেও কিন্তু উনি অধিক ক্ষমতাবান। যে কোটার বিরুদ্ধে তারা আন্দোলন করেছিলেন, এখন দয়া করে কেউ ফোন দিবেন না, যে কোটার বিরুদ্ধে তারা আন্দোলন করেছিলেন সেই কোটাকে তারা ধূলিসাৎ করে দিয়ে তারা মানে এত বেশি সমন্বয়ক শক্তিশালী হয়ে তারা কিন্তু চাকরি বাণিজ্য শুরু করে দিয়েছিলেন, যার ফল আপনারা কিন্তু জানেন। দিনে দিনে আমাদের সমন্বয়ক বাতি যারা আঙ্গুল ফুলে কিন্তু কলা গাছ হতে মানে ওনাদের বেশি দেরি হয় নাই। কিছু কিছু আঙ্গুল ফুলে কলা গাছ বাতি যারা কিন্তু মানুষের সামনে জমিদার, এই জমিদারের নাতি হিসেবেও কিন্তু তারা অনেকেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সমন্বয়কের আত্মীয় স্বজনরা হয়ে উঠেছিল এলাকার নীতি নির্ধারক। তরুণ যে সমন্বয়করা তারা দায়িত্ব পেল দেশ পরিচালনার মহান গুরু দায়িত্ব। সেই থেকে শুরু হলো আমাদের ছাত্র সমাজের অধঃপতন। ছাত্রদের আর বসানো সম্ভব হলো না পড়ার টেবিলে। দিনে দিনে সমন্বয়ক পদটা যখন রাষ্ট্রের একটা গৃহীত পদে পরিণত হয়ে উঠল, তখনই শুরু হয়ে গেল জুলাই যোদ্ধার নামকরণ। জুলাই চেতনা ব্যবসা এত নিচে নামিয়ে এনেছে এরা, শেষ পর্যন্ত এক সমন্বয়ক ফেসবুকে পোস্ট করে 50 টাকা দামে জুলাই যোদ্ধার সার্টিফিকেট বিক্রিরও ঘোষণা দেন। আচ্ছা, আপনারা বলুন তো, জুলাইকে কারা হেয় করেছে বা
কারা এই আন্দোলনকে ছোট করেছে? জুলাইকে তারা মানে বিশেষ করে জুলাই চেতনাকে এত বেশি ব্যবহার করেছে, যেমন বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে চেতনা চেতনা বলে আমাদের মুক্তিযুদ্ধকে কিন্তু অনেক ছোট করেছিল। তদ্রূপ আমাদের যে এখন যে জুলাই যোদ্ধারা, তারা কিন্তু আওয়ামী লীগ সরকার থেকে বিন্দুমাত্র শিক্ষা নিতে পারে নাই। তারাও কিন্তু এই জুলাই চেতনা জুলাই চেতনা জুলাই চেতনা এমন ভাবে এই চেতনাকে ধরছে, আর এই চেতনাকে এমন ভাবে, ওই যে আমরা বলি না লেবু বেশি কচলালে কিন্তু তিতে হয়ে যায়, এই চেতনাকে এমন 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 ভাবে ওনারা ব্যবহার করেছে, এখন এই জুলাই চেতনা মানুষের কাছে এটা তিতে হয়ে গেছে। আমার মনে হয় আপনারা বুঝতেছেন যে আসলে জুলাই চেতনাকে কারা বেশি ছোট করেছে। এই জুলাইকেই ব্যবহার করে কতজন যেন পরীক্ষার ফি দিতে পারতো না, কিন্তু তারা এখন 13টা গাড়িতে চলে। আমাকে অনেকেই অনেক সময় বলেছে যে আপনি নির্বাচন করুন, উপজেলা অথবা ইউনিয়ন। আমি অনেককে প্রশ্ন করেছিলাম বেতন, দয়া করে এখন কেউ ফোন দিবেন না। অনেকে বলেছিল যে, আমি বলছি বেতন কত দিবে, কারণ আমি চিন্তা করছি এসব নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করলে এই বেতনের টাকা কি আমার ছোট ছেলের খরচের টাকা হবে? কারণ আমি তো সেখানে চোর হয়ে যাব। আর আমাদের এই তরুণ জুলাই যোদ্ধারা এখন দেশ পরিচালনার কাজে অগ্রণী ভূমিকা পালন করে ওনারা যেন অল্প দিনেই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, সেটা আপনারা খুব ভালো করে জানেন। আসলে জুলাই নিয়ে আমি যেটা বলতে চেয়েছিলাম, শাওন এবং মাহিকে নিয়ে সোশ্যাল মিডিয়া আজকে 2 দিন অনেক বিশ্রী ভাষার আক্রমণ আমি দেখতেছি। মানে এটা যে এই বিশ্রী ভাষার আক্রমণ গুলা আমাদের মা বোনদেরকে নিয়ে ওপেন ফেসবুক, ইউটিউব, আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেসব মানে আক্রমণগুলো হচ্ছে, এটা কি আসলে জুলাইয়ের সার্থকতা ফুটে উঠতেছে? আমি জানি না এতে তাদের আসল রূপটা কি প্রকাশ পাচ্ছে না অন্য কিছু হচ্ছে। তাদের এই আচরণকে রাষ্ট্র কিভাবে নিচ্ছে সেটা আমি জানি না। তবে আমি মনে প্রাণে চাই আমাদের কোনো মা বোনকে নিয়ে, কোন নারীকে নিয়ে প্রকাশ্যে যেন এভাবে কোনো বিশ্রী ভাষা যেন ব্যবহার না করে। আমরা অনেকেই জানি জুলাইয়ের চেতনাকে ধারণ করে নাকি এটা পাঠ্যপুস্তক বইয়ে আমাদের ওই যে হাদি মারা গেছিল, হাদির বাসা নাকি ওনারা পাঠ্য বইয়ে নাকি লিপিবদ্ধ করবেন অথবা অন্তর্ভুক্তি করবেন। হাদির সবচাইতে এই গ্রহণযোগ্য এমনকি সবচাইতে ভাইরাল শব্দটা কি সেটা আমি এখানে উচ্চারণ করব না। সেটা কি আসলে আমাদের পাঠ্য বইয়ে কি আসলে কি যে স্থান পাবার যোগ্যতা রাখে? তদ্রূপ কোন নারীকে নিয়ে আমাদের এই সমাজ যেভাবে আক্রমণ করতেছে, মানে যেভাবে প্রকাশ্যে টাকা মানে তাকে অপমান করতে পারলে অথবা তাকে যদি প্রহার করতে পারে, একটা নারীকে সরাসরি যদি প্রহার করতে পারে, অর্থ পুরস্কার ঘোষণা দিয়েছেন। আমি জানি না একজন নারীকে এভাবে প্রকাশ্যে সম্মানহানির পুরস্কার ঘোষণাকে আমাদের সমাজ রাষ্ট্র কিভাবে গ্রহণ করতেছে। তবে আমি চাই না এটা কোনোভাবেই যেন এই দেশে যেন এটা প্রতিষ্ঠিত না হয়, কারণ মা বোন তো আমাদের সবারই আছে। কেউ যদি অন্যায় করে তার জন্য রাষ্ট্রীয় আইন ব্যবস্থা আছে। কারণ একটা নারীকে এভাবে প্রকাশ্যে যেভাবে ওনারা ঘোষণা করতেছে, অর্থ ঘোষণা করতেছে, এটা আসলে 24-এর যে এই গণ অভ্যুত্থান, দয়া করে কেউ ফোন দিবেন না এখন, এটার সাথে আসলে সাংঘর্ষিক না। আমাদের আওয়ামী লীগের অনেক খারাপ কাজ আছে, তবে কিছু ভালো কাজও আছে। আওয়ামী লীগ আমলে আপনারা অনেকে জানেন একজন প্রতিমন্ত্রী ছিল, আমরা ওটাকে টাকলা মুরাদ হিসেবে বলি। সেই নারীকে বেবাস মন্তব্য করার কারণে, আমি নারীটার নামে বলে দিই, আমাদের বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের মেয়ে জাইমা রহমানকে নিয়ে এই মুরাদ খান একটা বেবাস মন্তব্য করেছিলেন।
আমাদের সভানেত্রী শেখ হাসিনা একটা মহৎ উদাহরণ রেখে গেছেন। উনি এই তৎকালীন প্রতিমন্ত্রী মুরাদ খানকে পদত্যাগে বাধ্য করেছেন, এমনকি সেই সাথে উনি ওনাকে জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকেও কিন্তু উনি বহিষ্কার করেছেন। আমরা আসলে শেখ হাসিনা নারীকে, বিশেষ করে নারীর সম্মানার্থে উনি অনেক কিছু করেছেন। ওনার অনেক খারাপ কাজও আছে। একটা আন্তরিকভাবে দুঃখিত, একটা রাষ্ট্র পরিচালনায় সব ভালো কাজ করতে পারে না। তবে শেখ হাসিনা মুরাদ খান নিয়ে উনি যখন জাইমা রহমানকে নিয়ে যখন উনি বেবাস মন্তব্য করেছেন, আমি নিজেও কিন্তু এটার প্রতিবাদ করেছি। আমার দলীয় কিছু লোকও কিন্তু আমাকে বলছিল যে আপনি ফেসবুক পোস্টটা ডিলিট করে দেন। আমি ডিলিট করি নাই, কারণ ভালোকে ভালো, মন্দকে মন্দ এটা বলার আমার ভিতরে যে স্বাধীন চেতা যে মন আছে সেটা আমার থাকতে হবে। তো শেখ হাসিনা কিন্তু এটা একটা উদাহরণ রেখে গেছেন। প্রতিপক্ষ ছিল তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ছিলেন, কিন্তু তাকে নিয়ে বেবাস মন্তব্যের যে বিচার, উনি কিন্তু তার প্রতিমন্ত্রী মুরাদ খানকেও কিন্তু উনি তার পদ থেকে বহিষ্কার করে দিয়ে, তার পদ থেকে পদত্যাগ করে, এমনকি জেলা আওয়ামী লীগের পদ থেকে ওনারা বহিষ্কার করে ওনাকে দেশ ত্যাগেও কিন্তু বাধ্য করেছেন। আন্তরিকভাবে দুঃখিত। তো আমিও আশা করব আমাদের মায়ের জাত এখন যে শাওন এবং মাইকে নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে যেসব বিশ্রী কথাগুলা উচ্চারিত হচ্ছেন, অথবা মাহিও অথবা এই শাওনও যদি কি যেন আমাদের জুলাইকে নিয়ে কোনো বিশ্রী উচ্চারণ করে থাকেন, সেটাও আমি আশা করব না। তা আমরা আসলে সবাই সহনশীল আচরণ করব, কারণ আমার মাকে অথবা আমার বোনকে যদি কেউ বেফাস ভাবে অথবা রাস্তায় যদি কেউ কারো পুরস্কারের অর্থের লোভে যদি অপমান করে, সেটা যেমন আমার আপনার অথবা আপনার বোন অথবা আমার মায়ের অথবা আপনার বোনের যদি কেউ এভাবে যদি অপমান করে সহ্য হবে না, তদ্রুপ এটা আসলে দেখলে এটা আমাদেরই ভালো। এই দয়া করে এখন আসলে ফোন দিয়েন না, কারণ আমি তো লাইভে আছি, দেখতেছেন। ফোন দিলে তো সেটা আসলে লাইভটারই ক্ষতি হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আচরণে যদি অথবা আমার বলাতে যদি কোনো ভুল থেকে থাকে, এটা আমার দলের না, আমার ব্যক্তিগত ত্রুটি হিসেবে দেখবেন। সেটা দেখে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।